আসসালামু আলাইকুম। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন। সেজন্য তিনি ৩৩২ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের সামনে হাজির। আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা। এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। তারা তথ্যটা দিতে পারে নাই, তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এআই থাকতে পারেন, কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই। আজকে এটা গুরুত্বপূর্ণ সমাবেশ, তার কোনো সন্দেহ নাই। দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই ধরনের সমাবেশে আমরা কি আলাপ করি, কি চিন্তা করি, ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখি, কিরকম প্রাতিষ্ঠানিক আয়োজন করি তার উপর। কারণ আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব, যেটা শুরুতেই এর কথা বলে একটু মনে করিয়ে দিলাম। এগুলি বাস্তব হবে, যেগুলো আমরা এখনো চিন্তাও করতে পারছি না, সেগুলি সত্যি হবে, বাস্তব হবে। এবং এর গতি, পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো 1 নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায়। আজকে 2-4টা কথা বলে মনে হচ্ছে যে আমরা তাদের সঙ্গে আছি, আমরা সঙ্গে নেই। আমরা অনেক পেছনে, আমরা চিন্তায় পেছনে, কাজে পেছনে, নীতিতে পেছনে, সব দিক থেকে। এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না, মনে করছি এটা আরেকটা জিনিস, আরেকটা খাত। অন্যান্য 10টা খাতের মধ্যে যেরকম আয়োজন, এই খাতও সেই আয়োজন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। অন্যান্য খাত উবে যাবে তা না, হারিয়ে যাবে তা না, ওরা থাকবে, কিন্তু টান হবে এটার থেকে, বাতাস আসবে এটার থেকে, পরিবর্তন আসবে এটার থেকে, এটার ছোঁয়া পাবে অন্যান্য জায়গায়। ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। আমরা কোনো দিক থেকে এটার প্রতি সজাগ নই। আমরা সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছি। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই, নিজের দিকে তাকাই। আমার অমুক বয়সে আমি কি করছিলাম, আমার এই বয়সে আমার ছেলে বা মেয়ে কি করছে, এটার একটা তুলনা করলে সঙ্গে সঙ্গে আছে। বাচ্চারা যখন এখন হাঁটতে শিখে, সে ফোন খুঁজে, সে জানে এখানে টিপ দিলে
তার পছন্দের গান, পছন্দের নাচ এটা আসে, কান্নাকাটি করে। সে একটু একটু হাঁটতে শিখেছে, হাঁটার সময় সে দেয়ালে গিয়ে দাঁড়ায়, দেয়াল টেপে, সে মনে করি ওটা একটা স্ক্রিন, ওটাতে টিপ দিলে একটা কিছু হবে। তার চিন্তাই হচ্ছে ওইভাবে, তার ইশারাতেই কাজ হয়। এই যখন 10 বছর বয়সী হবে, আমাদের যে 10 বছর বয়স ছিল তার সেটা সম্পূর্ণ ভিন্ন। এর বয়স যখন 25 বছর হবে, আমরা যে 25 বছরের ছিলাম, সে 25 বছরকে তার কাছে মনে হবে গুহা মানব। তোমরা গুহায় ছিলা, তোমাদের সঙ্গে কথা বলে লাভ কি? তোমরা তো আমাদের কথা বুঝবে না। ওদের ভাষা অন্যরকম। কাজে ওই গতিটা আমাদের চিন্তায়, ভাবনায় আমরা কোনো রকম অ্যাডজাস্ট করতে পারছি না। আমরা অনেক কথা বলছি, সুন্দর সুন্দর কথা, সব ভালো কথা, কোনোটাই কিছু। এটা আমাদের কথা, 100 বছর আগের পুরনো কথা। এখনকার যারা, তারা ওইভাবে চিন্তা হতে করছেই না। এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আমাদের, যেখান দিয়ে আমাদের মূল স্রোত যাবে জীবনের, মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা। আমাদের কোনো দোষের কারণে না, আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম খেপে যায় যে বাবাকে, মাকে বোঝাতে পারছে না সে, কারণ ওই তো দূরত্ব। এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়? আমরা আজকে যা আলোচনা করছি সবকিছু হলো পুরনো আমলের কথাবার্তা। আমি ঢালাওভাবে বললাম, কথাটা চেপে ধরার জন্য, এটা আসলে তাই। সেজন্য আমরা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য, তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কিভাবে কথাবার্তা বোঝাবে, এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে, নগরবাসী আরো অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। এই দূরত্ব সামাল দেওয়াই হলো আমাদের চ্যালেঞ্জ। এখন এখানে সিনিয়র সচিব শ্রীশু বলেছে, বিশেষ সহকারী আইসিটি মন্ত্রণালয় ফয়েজ বলেছে, আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। মাঝে মাঝে কথাবার্তা হয়, কাগজপত্র দেখি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। আমি সকল সচিবের সঙ্গে আলাপ করেছি, কেন হচ্ছে না, এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে। সরকারকে সে দেখবেই না। সরকার মানুষের কাছে, সরকার কেন বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। সরকারের প্রযুক্তি যাবে, সরকার যাবে না। একটা ইয়াং ছেলে মেয়ে সোৎসাহে কাজ করবে গ্রামে গঞ্জে, তারা তো তৈরি, তাদেরকে ট্রেনিং দিতে হবে না।
ফয়েজও বলেছে, শিশু বলেছে, আমরা করেছি, আমরা মেনে নিচ্ছি করেছি, কিন্তু আমরা দেখি নাই, আপনারাও দেখেন নাই হয়তো। পরিসংখ্যানও দেবে এতটা করে, এত শত করেছি, এত হাজার করেছি, কিন্তু আমরা দেখি নাই। কেউ ঘরে আসে বলে নেই, দেখেন আমি এনআইডিতে যাওয়ার কথা, এখানে টাকা দিয়েছি, আমার এনআইডিটা দিয়ে দিছে। আমি বিশ্বাস করি না যে সেটা পারবে। আমি অবাক হয়ে গেলাম। এই গল্প কেউ ঘরে এসে বলে নাই, বন্ধুকে বলে নাই। যদি হয়ে থাকে তাহলে তো এটা সবার কাছে চলে যাওয়ার কথা। একই জিনিস তো, ও যেখানে সরকারের ধারে কাছে যাওয়ার দরকার নেই। সরকারের কাজ হলো জিনিসটা তৈরি করে দেওয়া, তারপর নাগরিকের কাজ করবে। এখন সরকার যেহেতু চাইছে না সবাই আমার কাছে আসতে হবে, আমার কাছে না আসলে আমার জীবন অসার। সেখানে এটা শক্তি, তথ্য প্রযুক্তির শক্তি। আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। হবে, তারা আরো অন্য টেকনিক বার করবে, বিপক্ষী অন্য টেকনিক বার করবে, কিন্তু এই টেকনিকে হবে না, নতুন টেকনিক লাগবে। সেটার জন্য প্রতিষেধক বার করতে হবে। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। আনুষ্ঠানিক কথাটা বলি, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আমরা এক বিশেষ সময় পার করছি। 24 গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, এখানে আমার একটা কথা, আমরা শুধু বাংলাদেশের কথা বলছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারে ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দিয়ে না, বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে, কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। আমি একটা প্রচেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, বহুবার বলেছি, একটা অ্যাপ বানানো, শুধু একটা অ্যাপ বানানো, নামও দিয়েছিলাম শুভেচ্ছা। এটা হলো বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার, যে যে কাজে আছে, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার, বাংলাদেশি কে কী করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে। তার বিষয় বৈশিষ্ট্য কী, তারা সেই বৈশিষ্ট্যের আরও কারা আছে তারা একটা সাব গ্রুপ করবে, তারা বলবে আমি তো এই কাজ করি, আমি তো এটা বাংলাদেশে যে কোনো সময় করে দিতে পারি। আমাদের যে অ্যাসেটস সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এবং তাদের আন্তরিকতার কোনো সীমা নেই, একটু ইশারা দিলে লাভ দিয়ে আছে, কিন্তু আমরা নারাজ তাদের সঙ্গে আলাপ করতে। এই অ্যাপটা এই হচ্ছে করতে করতে আজ পর্যন্ত হলো না। একটা জায়গা আমরা যদি টেকনোলজি এতই বুঝি, এতই আমাদের কৃতিত্ব, এই কাজটা কেন করতে হবে? একটা জায়গা যেখানে আমরা সবাই একত্র হব, যারা ইচ্ছুক তারা পাতে নিজেদের সাব গ্রুপ করবে, আমি এখান থেকে এই সাবজেক্টে আমি করতে পারি, এই কাজটা আমরা তো এটাই রিসার্চ করেছি, এটাই তো বের করেছি, সারা দুনিয়া নিচ্ছি, বাংলাদেশ কেন নেবে না? আমি গিয়ে করে দিয়ে আসবো, বা আমার এখানে পাঠিয়ে দাও, আমি সব ঠিক করে দেবো, আমি থাকার ব্যবস্থা করব, কাজের ব্যবস্থা করবো, ইত্যাদি ইত্যাদি। সম্ভব, বিরাট রিসোর্স একটা। এই রিসোর্সটা আমরা ব্যবহার করতে পারছি না, অথচ আমরা মনে করছি যে প্রযুক্তিতে আমরা অনেক কিছু করে ফেলেছি। বহু করার আছে, বহু জিনিস আছে,
যেটা আমরা হাতে দিচ্ছি, শুধু গদবান্ধা কথা বারে বারে উচ্চারণ করে যাচ্ছে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই। আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘুড়ির মতো উড়ে বেড়াবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা দেখতে একরকম, কথা বলি একরকম, মানুষ আমরা ভিন্ন। সে আমাকে অনেক পেছনে ফেলে চলে গেছে। যেহেতু আমি এত কম স্পিডে হাঁটি, সে আমার সঙ্গে পাল্লা দিতে পারে না। সে বিরক্ত হয়ে আমার ছেড়ে চলে যাচ্ছে। আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। এটা বিশ্বব্যাপী যে প্রজন্ম, এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় নাই, এমন শক্তিশালী। তারা কি সর্বকালের শক্তিশালী? না, সর্বকালের শক্তিশালী না। এর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে। এই দুই প্রজন্মের মুখ দেখা দেখি হবে না, এরকম অবস্থা। এর কথা এরা বুঝবে না। এইভাবে এটা চলবে। এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারছি, তাকে রিকগনাইজ করতে পারছি না, তাকে রিকগনিশন দিচ্ছেন। রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারতো, কাজটা করতে পারতো। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি, যেটার বিষয়ে আমরা আলাপ করছি। ওর কারণেই সে ভিন্ন। সে আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু ওই যে বললাম, তার কাছে আমি গুহাবাসী। যেহেতু তার কাছে ওই শক্তি, আলাদিনের চেরাগ তার হাতে, এই আলাদিনের চেরাগ দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি একটা বাক্য রিপিট করি, আবারও এখানেও রিপিট করি। ইয়াঙ্গার ইউ আর, মোর পাওয়ারফুল ইউ আর। যতই তরুণ ততই শক্তিশালী। এটা একটা খুবই সাধারণ বাক্য, কিন্তু এটা প্রয়োগ সাংঘাতিক। মা বাবার চাইতে ছেলে মেয়ে শক্তিশালী, চিন্তায়, ভাবনায়, দৃষ্টিতে আমরা স্বীকৃতি দিই না। নাতি নাতনির চাইতে দাদা দাদির চাইতে নাতি নাতনি মনে হয় অন্য গ্রহের মানুষ। একই পরিবারে আছে, দাদা দাদিও আছে, বাবা মা আছে, ছেলে মেয়েও আছে, কিন্তু ভিন্ন গ্রহের। আমরা মানতে চাচ্ছি না। তাদেরকে টেনে আমাদের গ্রহের মধ্যে চেপে রাখতে চাই, এখানে থাকতে হবে, খবরদারিটা করিস না, খবরদারি না। ওই খবরদারি করছি। তার শক্তি যাতে প্রকাশিত না হয়, এই চেষ্টা আমরা এত ডেডিকেটেড, যাতে তার শক্তি প্রকাশ না পায়, কে টের না পায় যেন তার শক্তি আছে। এরকম একটা সমাজ গড়ে তুলেছি আমরা। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস। এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহা শক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। এটা কত তার প্রিয়, তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না, তার দাদাদের কাছে বুঝতেই পারে না কেন এটা করছে, কি হলো এটাতে।
এর সঙ্গে একটা সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি, গতকালের অভিজ্ঞতা, অনেকে হয়তো পত্রিকাতে বা টেলিভিশনে দেখেছেন। পার্বত্য চট্টগ্রামে কয়েকটা স্কুলের সঙ্গে ইন্টারনেট সংযোগ, এটা নিয়ে বহু দরবার করতে হয়েছে। এটা কেন যাবে না, কিভাবে হবে না, নানা অসুবিধার কথা। এটা পারা যাচ্ছে না, আমি পারতেই হবে ইন্টারনেট। আর কিছু না হোক, সকল স্কুলে না হোক, একটা স্কুলে দাও, 10টা স্কুলে দাও, 20টা স্কুলে দাও। এই লড়াই করতে করতে যাবার বেলায় সেটা গতকাল সম্ভব হলো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় 12টা স্কুলে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো। আমরা যে এই যে দিলাম, সেটার পরিচিতি হিসেবে আমরা ওই 12টা স্কুলের সঙ্গে একটু বসবো, তাদের চেহারা আমরা দেখবো, আমাদের চেহারা তারা দেখবে। কালকে সকালে সেটা করছিলাম। অদ্ভুত অনুভূতি। ফুটফুটে বাচ্চাগুলো ওইদিকে টকবক করছে, ইন্টারনেটে ঢাকা শহরের সঙ্গে কথা বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারা কথা বলছে, সত্যি সত্যি কথা বলছে, আমাদের কথা শুনছে। হাত উঠাইতে বললে হাত উঠাচ্ছে, তালি দিতে বললে তালি দিচ্ছে, আমরাও তালি দিচ্ছি তাদের সঙ্গে। নিশ্চয়ই তাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা এটা। 12টা স্কুল মাত্র, 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, পার্বত্য। এই 3টি জেলা